অনেক কাল আগের কথা। ছোট ছোট সুন্দর পাহাড়, নদী আর ঘন অরণ্যে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সুবর্ণপুর। রাজ্যের মানুষ সুখে শান্তিতে বসবাস করত। রাজা রুদ্রপ্রতাপ ছিলেন সেই রাজ্যের শাসক। তিনি ছিলেন শক্তিশালী ও প্রজাপ্রেমী রাজা, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল। তিনি নিজের দুই কন্যাকে সমানভাবে ভালোবাসতে পারতেন না। বড় মেয়ের নাম তানিশা এবং ছোট মেয়ের নাম মিনা। তানিশা ছিল অত্যন্ত সুন্দরী এবং কথাবার্তায় খুব চতুর। সে জানতো কিভাবে মানুষের মন জয় করতে হয়। আর অন্যদিকে মিনা ছিল শান্ত, বিনয়ী এবং পরিশ্রমী। সে বড় বড় কথা বলতে পারত না, কিন্তু সব সময় অন্যের উপকার করত। রাজা রুদ্রপ্রতাপ তানিশাকে ভীষণ ভালোবাসতেন। তিনি মনে করতেন তানিশাই তার সবচেয়ে যোগ্য মেয়ে এবং এ রাজ্যের উত্তরাধিকারী। আর অপরদিকে মিনা যেন রাজপ্রাসাদের মধ্যে অবহেলার আরেক নাম। সে যত ভালো কাজই করুক না কেন, কেউ তাকে গুরুত্বই দিত না। এরকম করে দিন কাটতে লাগলো। একদিন সকালে রাজামশাই মালি হরিদাসকে রাজপ্রাসাদে ডেকে বললেন, দেখো হরিদাস, আমার অনেক দিনের একটি স্বপ্ন আছে। আমি চাই রাজপ্রাসাদের সামনে এমন এক বিশাল ফুলের বাগান তৈরি হোক, যার সৌন্দর্য দেখে দূর দূরান্তের মানুষ মুগ্ধ হয়ে যাবে এবং সুবর্ণপুরের নাম আরও ছড়িয়ে পড়বে। আমি চাই তুমি নিজে হাতে সেই কাজটি সম্পন্ন করো। যথা আজ্ঞা মহারাজ, আপনার আদেশ আমি সুন্দরভাবে পালন করিব। হরিদাস বাগানে উপস্থিত হলো, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে খুবই অসুস্থ। সারা রাত জ্বরে ভুগে তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু রাজার আদেশ অমান্য করার সাহস তার ছিল না। ঠিক তখনই মিনা সেখানে এসে মালির ফ্যাকাশে মুখ দেখে উদ্বিগ্ন হয়ে বলল, মালি কাকা, আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি। আপনি কিছুটা বিচলিত হয়ে আছেন। এখানে এসে আপনার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারছি আপনি ভীষণ অসুস্থ। আমাকে বলুন, আপনার কি হয়েছে? রাজকন্যা, সত্যি বলতে আমার শরীর একদম ভালো নেই, কিন্তু রাজামশাই আমাকে এত বড় ফুলের বাগান তৈরি করার আদেশ দিয়েছেন। আমি যদি কাজ না করি তাহলে তার আদেশ পালন করব কিভাবে? আপনি এই অবস্থায় কাজ করবেন কিভাবে? আপনার শরীর এখন বিশ্রাম চায়। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান এবং সুস্থ হওয়ার চেষ্টা করুন। এই বাগানের সমস্ত দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিচ্ছি। আমি প্রতিটি ফুলের চারা এমন যত্ন করে লাগাবো যেন সেগুলো আমার নিজের সন্তানের মতো। আপনি নিশ্চিন্তে থাকুন মালি কাকা। না না রাজকন্যা, এরকম বললে হয় না। তুমি রাজকুমারী বলে কথা, তোমার কি এসব কাজ মানায়? আর তাছাড়া তুমি এত কষ্টের কাজ করতে পারবে না। আমার শরীরটা একটু অসুস্থ লাগছে ঠিকই, কিন্তু আমি কাজ করে নেব। আমার এসব কাজ করার অভ্যেস আছে, তোমাকে করতে হবে না। তুমি যাও এখান থেকে। এরকম বলে আমাকে দূরে সরিয়ে দিবেন না মালি কাকা। আপনি আমার বাবার মতো, আপনার কষ্ট আমি নিজে চোখে দেখতে পারবো না। দয়া করে আপনি আজ বাড়ি গিয়ে বিশ্রাম করুন, আমি কাজটা করে দেব। আপনি পরে ঠিক হয়ে গেলে তারপর না হয় গাছেদের দেখভাল করবেন। এ কথা শুনে মালির চোখে জল চলে এলো। তিনি বললেন, রাজকন্যা, আপনার মতো ভালো মনের মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। ঈশ্বর আপনাকে সব সময় সুখে রাখুক। মালি চলে যাওয়ার পর মিনা একাই বাগানের কাজ শুরু করলো। সূর্যের তীব্র রোদে তার শরীর ঘেমে যেত, তবুও সে থামতো না। কখনো মাটি খুঁড়তো, কখনো ফুলের চারা লাগাতো, কখনো গাছে জল দিত। সে কাজ বন্ধ করতো না। প্রতিটি গাছকে সে এমন যত্নে বড় করেছিল যেন ওগুলো তার নিজের পরিবারের সদস্য। ধীরে ধীরে সে খালি জমি রূপ নিল এক স্বপ্নের বাগানে। যেদিকে চোখ যায় শুধু রঙিন ফুলের সমুদ্র। এক সময় বাগানটি যেন জীবন্ত রংধনু হয়ে উঠল। একদিন রাজা বাগান দেখতে এসে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এ যেন কোনো সাধারণ বাগান নয়, এ যেন স্বর্গের এক টুকরো অংশ ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। এমন সুন্দর বাগান আমি আমার পুরো জীবনে কখনো দেখিনি।
রাজা যখন বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে চারিদিকে তাকাচ্ছিলেন, ঠিক তখনই তানিশা সুযোগ বুঝে ধীরে ধীরে রাজা মশাইয়ের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি। তানিশা মিষ্টি কণ্ঠে বলল, পিতাশ্রী, আপনি আজ বাগান দেখে খুশি হয়েছেন জেনে আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়ে গেল। গত কয়েক সপ্তাহ ধরে আমি দিন রাত এই বাগানের জন্য পরিকল্পনা করেছি। কোন জায়গায় কোন ফুল লাগানো হবে তা ভেবেছি, আর সব সময় চেয়েছি এমন একটি সুন্দর বাগান তৈরি করতে যাতে আপনি গর্ব অনুভব করেন। তানিশা, আমি সেটাই ভাবছি। এত সুন্দর সৌন্দর্যে যে ভরা বাগান যে কেউ করতে পারবে না। এখন বুঝতে পারছি এই বাগানের পেছনে তাহলে তোমার হাত রয়েছে। আমি ছোটবেলা থেকেই জানতাম তুমি অন্যদের থেকে আলাদা। আজ তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি শুধু আমার মেয়ে নও, তুমি আমার গর্ব, আমার আনন্দ এবং আমার স্বপ্নের প্রতিচ্ছবি। এমন সুন্দর বাগান তৈরি করার জন্য আমি তোমাকে অন্তর থেকে আশীর্বাদ করছি। দূরে দাঁড়িয়ে থাকা মিনা সবকিছু নীরবে দেখছিল। তার চোখের কোণে জল জমে উঠেছিল, কিন্তু সে সেই জল কাউকে দেখতে দিল না, কারণ সে জানতো সত্য বললেও কেউ তার কথা বিশ্বাসই করবে না। সে মনে মনে বলল, এই বাগানের প্রতিটি গাছ আমি নিজের হাতে লাগিয়েছি, প্রতিটি চারা আমি সন্তানের মতো যত্ন করেছি। কিন্তু বাবা যদি এই ভুল বিশ্বাস করে খুশি থাকেন, তাহলে আমি সেই আনন্দ কেড়ে নিতে চাই না। হয়তো একদিন সত্য নিজেই নিজের পথ খুঁজে নেবে। কিছুদিন পর তানিশা মনে মনে ভয় পেতে লাগলো যে হয়তো মিনার কথা বিশ্বাস করবেন না রাজা মশাই। কিন্তু মালি কাকা যদি সত্যিটা বলে দেয় রাজা মশাইকে যে মিনা নিজের হাতে কষ্ট করে করেছে এই সুন্দর বাগানটি, তাই সে মালি কাকাকে গিয়ে বলল, মালি কাকা, আমি জানি তুমি একমাত্র সত্যিটা জানো, এই সুন্দর বাগানটি কে নিজের হাতে করেছে। কিন্তু তুমি যদি এই সত্যি কথাটা রাজামশাইকে বলতে যাও, তাহলে আমিও তোমার নামে মিথ্যে বলে তোমাকে কাজ থেকে বের করে দেব। তুমি তো জানো আমার পিতা আমাকে কতটা বিশ্বাস করে, আর তোমার এই কাজটা চলে গেলে কি হতে পারে সেটাও তুমি ভালোভাবে জানো। মালি কাকা এ কথা শুনে কিছুটা ভয় পড়ে গেল এবং সে মুখ বন্ধ করে থাকলো এবং ভাবলো একটা বোন কতটা ভালো হতে পারে, আর একটা বোন কতটা ছোট এবং নিজ মানসিকতার হতে পারে। যাই হোক, সে নিরুপায়। সে নিজের পেট বাঁচাতে রাজামশাইকে কিছুই বলল না। এদিকে রাজপ্রাসাদের সেই ফুলের বাগানের সৌন্দর্যের কথা শুধু সুবর্ণপুর রাজ্যে সীমাবদ্ধ থাকলো না। রাজপ্রাসাদ থেকে বহু দূরে মেঘে ঢাকা রূপালী পাহাড়ের উপরে ছিল পরীদের এক জাদুকরী রাজ্য। সেই রাজ্যের পরীরা এক রাতে হঠাৎ বাতাসে ভেসে আসা এক অদ্ভুত মিষ্টি সুবাস অনুভব করলো। একজন পরী অবাক হয়ে বলল, রানীমা, আপনি কি লক্ষ্য করেছেন আজ রাতের বাতাসে এমন এক অপূর্ব ফুলের সুবাস ভেসে আসছে যা আমি আগে কখনো অনুভব করিনি। মনে হচ্ছে যেন হাজার হাজার ফুল একসঙ্গে ফুটে পৃথিবীকে সুগন্ধে ভরিয়ে দিয়েছে। পরীদের রানী চোখ বন্ধ করে গভীরভাবে সেই সুবাস অনুভব করলেন। তারপর বিস্মিত হয়ে বললেন, এই সুবাস কোনো সাধারণ ফুলের নয়। এই সুবাসের মধ্যে আছে ভালোবাসা, যত্ন এবং নিষ্ঠার স্পর্শ। চল আমরা দেখে আসি এই সুবাস কোথা থেকে আসছে। কিছুক্ষণ পর তারা রাজপ্রাসাদের বাগানের উপর এসে পৌঁছালো। বাগানটি দেখে তারা মুগ্ধ হয়ে গেল। পরীর রানী বললেন, আমি শত শত বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছি, কিন্তু এমন সুন্দর, এমন প্রাণবন্ত এবং এমন ভালোবাসা দিয়ে তৈরি ফুলের বাগান খুব কমই দেখেছি। যে বাগান তৈরি করেছে তার হৃদয় নিশ্চয়ই ফুলের মতোই সুন্দর। সেদিন থেকে প্রতি রাতে পরীরা সেই বাগানে আসতে শুরু করলো। তারা ফুলের সুবাস নিত, ফুলের চারপাশে নাচতো, গান গাইতো এবং আনন্দে সময় কাটাতো। একদিন তানিশা দূর থেকে লক্ষ্য করলো যে অনেক মানুষ বাগানের প্রশংসা করছে। সে শুনতে পেল কিছু কর্মচারী বলছে, জানিস তো, এই বাগানটা যে তৈরি করে থাকুক না কেন, সে সত্যি অসাধারণ কাজ করেছে।
এই কথা শুনেই তার মনে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি কোনোদিন সবাই জেনে যায় যে বাগানটি আসলে মিনা তৈরি করেছে, তাহলে পিতা হয়তো ওকে ভালোবাসতে শুরু করবেন। না, আমি কোনোভাবেই সেটা হতে দেব না। ঈর্ষা ধীরে ধীরে তার মনকে অন্ধকার করে ফেললো। সেই রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তানিশা চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটি ধারালো কোদাল। তানিশা চারিদিকে তাকিয়ে নিশ্চিত হলো যে কেউ তাকে দেখছে না। তারপর সে একে একে ফুল গাছ উপড়ে ফেলতে শুরু করলো। কয়েক ঘন্টার মধ্যেই সুন্দর বাগানটি ধ্বংসস্তূপে পরিণত হলো। তানিশা চারিদিকে তাকিয়ে ঠান্ডা হাসি হেসে বলল, এবার দেখা যাবে সবাই কাকে দোষ দেয়। আজ থেকে এই বাগান আর মিনার গর্ব হয়ে থাকবে না। পরদিন সকালে রাজপ্রাসাদে হইচই পড়ে গেল। রাজা নিজের চোখে বাগানের এই অবস্থা দেখে যেন বিশ্বাসই করতে পারছিলেন না তার প্রিয় ফুলগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। রাজার আগে কাঁপতে কাঁপতে বললেন, কে করেছে ভয়ঙ্কর কাজ? কে আমার এতদিনের স্বপ্নকে এক রাতের মধ্যে ধ্বংস করে দিল? আমি আজই সত্য জানতে চাই, কারণ এই অপরাধ আমি কোনোভাবেই ক্ষমা করব না। সবাই ভয়ে চুপ করে রইল। ঠিক তখনই তানিশা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। সে কাঁপা গলায় বলল, পিতাশ্রী, আমি জানি কে এই কাজ করেছে। তাহলে বলো, কে করেছে? মিনা করেছে পিতাশ্রী। আমি নিজের চোখে দেখেছি। সে আমার সাফল্য সহ্য করতে পারেনি, তাই রাতের অন্ধকারে এসে পুরো বাগান নষ্ট করে দিয়েছে। এই কথা শুনে রাজা যেন বজ্রাহত হয়ে গেলেন। তারপর ক্রোধে গর্জে উঠে বললেন, মিনাকে এখনই আমার সামনে নিয়ে আসো। কিছুক্ষণ পরই কাঁদতে কাঁদতে মিনা রাজার সামনে এসে দাঁড়ালো। মিনা, আমি তোমার কাছ থেকে এমন কাজ কোনোদিন আশা করিনি। তুমি কি বুঝতে পারছো? তোমার কারণে আমার স্বপ্নের বাগান এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গেছে। যে বাগানকে আমি আমার রাজ্যের গর্ব হিসেবে দেখতে চেয়েছিলাম, সেই বাগানকে তুমি নিজের হাতে নষ্ট করে দিয়েছ। মিনা হতভম্ব হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, পিতা, আপনি এটা কি বলছেন? আমি তো এই বাগানের একটি ফুলও নষ্ট করিনি, বরং প্রতিটি ফুলকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসেছি। আমি কেন নিজের হাতে তৈরি করা বাগান ধ্বংস করব? তানিশা সঙ্গে সঙ্গে নাটকীয় ভঙ্গিতে বলল, পিতা, আমি নিজের চোখে দেখেছি। গত তো রাতে আমি ঘুমাতে পারছিলাম না, তাই জানলার পাশে দাঁড়িয়েছিলাম। তখন আমি দেখলাম মিনা বাগানে গিয়ে একের পর এক ফুল গাছ নষ্ট করছে। আমি বিশ্বাসই করতে পারিনি যে সে এমন কাজ করতে পারে। এ কথা শুনে রাজামশাই মিনার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তানিশা কখনো মিথ্যা বলে না। আমি জানি সে সত্য কথাই বলছে। তুমি আমাকে খুব হতাশ করেছো মিনা। আজ আমি তোমার উপর ভীষণ রাগান্বিত। মিনার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। সে অসহায় কণ্ঠে বলল, পিতা, পৃথিবীর সবাই যদি আমাকে ভুল বোঝে আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে সেই কষ্ট আমি কোথায় রাখব? আমি সত্যিই নির্দোষ পিতাশ্রী। কিন্তু রাজা তখন এতটাই রেগেছিলেন যে তিনি আর কিছু শুনতে চাইলেন না। সেদিন মিনা নিজের ঘরে ফিরে একা একা কাঁদতে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমি কি সত্যিই এতটাই দুর্ভাগা? আমি শুধু সবার ভালো চাই, তবুও কেন বারবার আমাকে ভুল বোঝা হয়? কিছুক্ষণ পর বাগানে পরীরা আসলো এবং বাগানের অবস্থা দেখে তারা স্তব্ধ হয়ে গেল। একজন পরী কান্না ভেজা কণ্ঠে বলল, রানীমা, আমাদের প্রিয় বাগানটার এই অবস্থা কে করলো? এখানে তো আর আগের মতো কোনো সৌন্দর্যই নেই। আমার মনে হয় আমরা যে এখানে রোজ রাতের বেলা আসি, হয়তো এই রাজসভার কেউ দেখে ফেলেছে। তাই তারা এই বাগানটিকে ধ্বংস করে দিয়েছে, যাতে আমরা আর না আসতে পারি। তাই পরীরানী রেগে বললেন, আমি এই জন্য এই রাজ্যের রাজাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে রাজা রুদ্রপ্রতাপ এমন এক রহস্যময় অসুখে আক্রান্ত হবেন, যার কোনো সাধারণ চিকিৎসা থাকবে না। অসুখে ভুগতে হবে বাকিটা জীবন।
চলো সবাই এখান থেকে আর কখনো আসবো না এই রাজসভায়। সেই অভিশাপে হঠাৎই রাজামশাই অসুস্থ হয়ে পড়লেন। তিনি ধীরে ধীরে এতটাই দুর্বল হয়ে পড়লেন যে বিছানা ছেড়ে উঠতেই পারলেন না। অনেক চিকিৎসক চিকিৎসা করলো, কিন্তু রাজার কোনো কিছুই হলো না। তাই একদিন এক বৈদ্যকে ডাকা হলো রাজসভায়। তিনি এসে রাজাকে দেখে বললেন, এটি কোনো সাধারণ অসুখ নয়, এটি একটি জাদুকরী অভিশাপ। বৈদ্যের মুখে জাদুকরী অভিশাপ কথাটি শোনার পর পুরো দরবারে নীরবতা নেমে এলো। তখন রাজা রুদ্রপ্রতাপ দুর্বল কণ্ঠে বললেন, বৈদ্য, তুমি যা জানো সব খুলে বলো। আমি কি কখনো সুস্থ হতে পারবো, নাকি আমার জীবনের শেষ সময় এসে গেছে? বৈদ্য কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মহারাজ, আশা হারানোর কোনো কারণ নেই। এই অভিশাপের প্রতিকার আছে, তবে সেই প্রতিকার পাওয়া মোটেও সহজ নয়। এর জন্য সাহস, ধৈর্য, দয়া এবং সত্যিকারের ভালোবাসার প্রয়োজন হবে। বৈদ্য, যে কোনো মূল্যেই হোক আমি সেই প্রতিকার চাই। আমার রাজ্য, আমার প্রজা, আমার পরিবার সব কিছুর জন্য আমাকে সুস্থ হতেই হবে। বৈদ্য কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রূপালী পাহাড়ের ওপারে পরীদের রাজ্যে একটি বিরল জাদুকরী ফুল ফোটে, যার নাম শ্বেতবিন্দু ফুল। সেই ফুলের পাপড়ি দিয়ে ওষুধ তৈরি করতে পারলে আপনার অসুখ সেরে যাবে। কিন্তু ওই ফুল পৃথিবীর কোনো সাধারণ মানুষ এনে দিতে পারবে না। ওই ফুল আনতে হবে আপনার নিজের 2 কন্যার মধ্যে একজনকে, কারণ এই অভিশাপ আপনার পরিবারের সঙ্গে জড়িত। তাই এর মুক্তির পথও আপনার পরিবারের মধ্যেই লুকিয়ে আছে। কথাটা শেষ হতে না হতেই রাজা এক মুহূর্ত দেরি না করে বললেন, আমার মেয়ে তানিশা যাবে। আমি জানি সে অবশ্যই সফল হয়ে ফিরবে। মহারাজ, মিনাও যেতে পারে। সেও খুব সাহসী এবং পরিশ্রমী। না মন্ত্রী, তার কোনো প্রয়োজন নেই। তানিশার উপরই আমার সম্পূর্ণ ভরসা আছে। সে আমার ওষুধ শ্বেতবৃন্ত ফুল নিয়েই ফিরবে। এই কথা শুনে তানিশার মুখে গর্বের হাসি ফুটে উঠল। সে সামনে এসে বলল, পিতা, আপনি আমার উপর যে বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন, আমি তার মর্যাদা রাখব। আমি অবশ্যই শ্বেতবিন্দু ফুল নিয়ে ফিরে আসব এবং আপনাকে সুস্থ করে তুলব। দূরে দাঁড়িয়ে থাকা মিনা সব কথা নীরবে শুনছিল। তার বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে উঠল। তবুও সে নিজের কষ্ট লুকিয়ে মনে মনে বলল, পিতা আমাকে বিশ্বাস করেন না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই তিনি সুস্থ হয়ে উঠুন। তার জন্য যদি নিজের জীবনও দিতে হয়, আমি তাতেও রাজি। তানিশা চলে যাওয়ার পর সেই রাতেই নিজের ঘরে বসে মিনা অনেকক্ষণ চিন্তা করলো। রাজপ্রাসাদে বসে থাকলে চলবে না। যদি তানিশার কোনো বিপদ হয়, যদি সে ফুল নিয়ে ফিরতে না পারে, তাহলে পিতাকে কে বাঁচাবে? তাই সেও বেরিয়ে পড়ল শ্বেতবিন্ত ফুল আনার জন্য। পিতাশ্রী, আপনি হয়তো জানেন না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আপনাকে সুস্থ করার ওষুধ ওই শ্বেতবিন্ত ফুল না নিয়ে আমি ফিরব না। অবশেষে তানিশা রূপালী পাহাড়ের শেষ চূড়ায় পৌঁছে সেই ফুলের গাছকে দেখে অবাক হয়ে বলল, এত সুন্দর গাছ আমি জীবনে কখনো দেখিনি। যদি এই গাছটা আমার রাজ্যে হতো, তাহলে আমাকে এত কষ্ট করে এখানে আসতে হতো না, এবং এই গাছটার সুবাসে রাজ্যটাকেও খুব সুন্দর লাগতো। এই বলে তানিশা সেই গাছের ফুল ছিঁড়তে যাবে, এমন সময় পরীরা তানিশাকে দেখে বলল, তুমি কে আর পরীদের রাজ্যে কেন এসেছো? আমি সুবর্ণপুরের রাজকন্যা তানিশা। আমার পিতা একজন মহান রাজা। রাজকন্যা, আমি জানি তুমি কেন এসেছো। তাহলে নিশ্চয়ই জানেন যে আমার পিতার জীবন বাঁচানোর জন্য আমাকে শ্বেতবিন্দু গাছের ফুল নিয়ে ফিরতে হবে। তাই বেশি সময় নষ্ট না করে আমাকে ফুলটি দিয়ে দিন। ফুল পাওয়ার আগে তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ বলুন? তোমাদের রাজপ্রাসাদে আমরা রোজ রাতে সেই সুন্দর বাগানের ফুলের সুবাস নিতে যেতাম, কিন্তু তোমরা ইচ্ছে করে সেই বাগানটা নষ্ট করে দিয়েছো যাতে আমরা যেতে না পারি। তাই আমার একটা শর্ত, এই যে
এখানে তুমি একটা সেরকম বাগান তৈরি করে দাও। দিলে আমি তোমাকে নিজের হাতে সেই গাছের ফুল নিজে থেকেই দিয়ে দেব। আপনারা কি মজা করছেন? আমি একটি রাজ্যের রাজকন্যা। আমি কি মালি নাকি যে ফুলের বাগান তৈরি করব? কোনো কাজ ছোট বা বড় নয়, হৃদয়ের সৌন্দর্যই সবচেয়ে বড় পরিচয়। আর তাছাড়া তুমি যদি করতে রাজি না হও, তাহলে তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে রাজকন্যা। আমি এত দূর এসেছি আমার পিতার জীবন বাঁচানোর জন্য, আর আপনারা আমাকে এখানে ফুলের বাগান তৈরি করে দিতে বলছেন? আমি কোনো কাজ করব না। আমাকে এখনই শ্বেতবিন্দু ফুল দিন, আমি চলে যাব। তবে রে এত অহংকার তোর মধ্যে! আমি এই অভিশাপ দিচ্ছি, এখন থেকে তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবি সারা জীবন। কেউ তোকে বাঁচাতে পারবে না, না তুই কিছু করতে পারবি। মুহূর্তের মধ্যে তানিশা সেখানে একটা জড়বস্তুতে পরিণত হয়ে গেল, যেখানে তার কেবলমাত্র শরীরের মধ্যে প্রাণটা রয়েছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এবং কিছুক্ষণের মধ্যে তাকে পরিরানী অদৃশ্য করে দিল। এদিকে কিছুক্ষণ পর মিনা রূপালী পাহাড় পেরিয়ে পরীদের রাজ্যে পৌঁছলো। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই পরিরানী মিনাকে দেখে বলল, তুমি কে আর এখানে কেন এসেছো? আমি সুবর্ণপুরের রাজকন্যা মিনা। আমি শ্বেতবিন্দু ফুলের সন্ধানে এসেছি। আমার পিতা খুবই অসুস্থ, আমি তাকে বাঁচাতে চাই। পরিরানী তানিশার মতো মিনার কাছেও ফুলের বাগান করে দেওয়ার শর্ত রাখলো। রানীমা, যদি সেই কাজের মাধ্যমে আমার পিতার জীবন বাঁচে, তাহলে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। আপনি শুধু আমাকে বলুন, আমাকে কোথায় ফুলের বাগান করতে হবে? অনেক বছর আগে এখানে একটি অসাধারণ ফুলের বাগান ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বাগান নষ্ট হয়ে গেছে। শুধু রয়ে গেছে এই শ্বেত বৃন্দ ফুলের গাছ। আমরা চাই তুমি নিজের হাতে আবার সেই বাগানকে জীবন্ত করে তোলো। ফুলের যত্ন নেওয়া আমার কাছে কোনো কাজ নয়, এটি আমার আনন্দ। যদি একটি সুন্দর বাগান তৈরি করার মাধ্যমে আমি আপনাদের খুশি করতে পারি এবং আমার পিতার জীবন বাঁচাতে পারি, তাহলে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। মিনা, তুমি তো রাজকন্যা, এত কষ্ট করে কাজ করতে তোমার খারাপ লাগে না? পরিরানী, কষ্ট তখনই কষ্ট মনে হয় যখন কাজটি বাধ্য হয়ে করতে হয়। কিন্তু যখন ভালোবাসা দিয়ে কিছু করা হয়, তখন সেই কাজে আনন্দ হয়ে যায়। ফুলের হাসি দেখার জন্য যদি আমাকে সারাদিন পরিশ্রম করতে হয়, তবুও আমি খুশি। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যে সেখানটা ফুলের বাগানে ভরে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল এক মিষ্টি সুবাস। পরীদের রাজ্য যেন নতুন প্রাণ ফিরে পেল। মিনা, তুমি শুধু একটি বাগান তৈরি করনি, তুমি আমাদের হৃদয় জয় করে নিয়েছ। তোমার নিষ্ঠা, তোমার দয়া এবং তোমার বিনয় আমাদের মুগ্ধ করেছে। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি পরিরানী। যদি আমার কাজ আপনাদের আনন্দ দিয়ে থাকে, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। এরপর পরিরানী মিনার ওপর খুশি হয়ে শ্বেতবিন্দু ফুলটি তুলে দিল। মিনা, তুমি নিয়ে যাও এই শ্বেতবৃন্ত গাছের ফুল। তুমি এই ফুলটি পাওয়া সম্পূর্ণ যোগ্য। অথচ তোমার দিদি তানিশার অহংকার দেখে আমরা এই ফুলটি দেইনি, বরং তার জায়গায় তাকে জীবন্ত স্ফটিক বানিয়ে রেখে দিয়েছি। না না পরিরানী, আমার তোমাদের কাছে এটাও অনুরোধ, আমার দিদিকে তোমরা দয়া করে ছেড়ে দাও। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রাপ্য সম্মান কেড়ে নিয়েছে এবং পিতার কাছেও আমাকে ছোট করেছে। তবুও সে আমার দিদি। আমি চাই না সে এখানে বন্দী হয়ে থাকুক। দিদি ছাড়া আমি থাকবো কেমন করে? তাছাড়া আমার পিতাশ্রীও দিদিকে খুব ভালোবাসে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার মনোভাব দেখে। সত্যি, মানুষ এতটা ভালো হতে পারে আমি আগে জানতাম না। মিমিনা, তুমি কি আমার এই পরীদের বন্ধু হবে? হতে পারে বন্ধু, যদি তুমি আমার দিদিকে ছেড়ে দাও এবং আমি যখন তোমাদের স্মরণ করব, তোমরা আমাদের রাজপ্রাসাদ যাও।
দিলে বন্ধু হব। আর যাই হোক, পরিরানী, এখন আমাকে ক্ষমা করো। আমাকে তাড়াতাড়ি ফুলটি নিয়ে রাজপ্রাসাদে যেতে হবে এবং আমার পিতাকে বাঁচাতে হবে। ঠিক আছে, সাবধানে যাও এবং তোমার পিতাকে সুস্থ করে তোলো মিনা। এই বলে মিনা তানিশা এবং সেই শ্বেতবিন্ত ফুলকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হলো এবং রাজামশাইকে সেই ফুলের ওষুধ বানিয়ে খাওয়ালো। ফলে রাজামশাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং তানিশার প্রশংসা করতে শুরু করলেন। আমি জানতাম তানিশামা তুই পারবি। তোর জন্য আমি আমার জীবন পুনরায় ফিরে পেয়েছি। তুই শুধু আমাকে বাঁচালি না, এই রাজ্যটাকে আবার নতুন জীবন উপহার দিলি। না পিতা, আমি কিছু করিনি। যা করেছে মিনা করেছে। আজকে যদি আমি সত্যি না বলি তাহলে ভগবান আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি বুঝতে পেরেছি আমার ভুল। এতদিন আমি শুধু নিজের কথা ভেবেছি। আমি মিনার প্রতি অন্যায় করেছি, তোমাকে মিথ্যা বলেছি এবং নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মিনা অনেক ভালো কাজ করেছে, কিন্তু আমি সেই কাজকে নিজের বলে চালিয়েছি। তাছাড়া এই অসম্ভব কাজটা শ্বেতবিন্ত গাছের ফুল নিয়ে আসা মিনা না থাকলে কিছুতেই হতো না। মিনাই সবকিছু করেছে পিতাশ্রী। তানিশার মুখে সমস্ত সত্য শুনে রাজামশাই স্তম্ভিত হয়ে গেল। এত বছর ধরে যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, সেই তানিশা আজ স্বীকার করেছে যে সে মিথ্যা বলছে। আর যাকে তিনি অবহেলা করেছেন, সেই মিনাই বারবার সত্যিকারের ভালোবাসা এবং ত্যাগের পরিচয় দিয়েছে। রাজা দেখলেন মিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাই তিনি কাঁপা কাঁপা কণ্ঠে মিনাকে বললেন, মিনা, আমার মেয়ে, আমি কি সত্যি এত বড় অন্যায় করেছি তোমার সঙ্গে? আমি কি সত্যি এত বছর ধরে তোমাকে চিনতেই পারিনি? পিতা, অতীতের কথা ভেবে নিজেকে কষ্ট দেবেন না। আমি সব সময় আপনার সুখ চেয়েছি। আপনি আমাকে ভালোবাসুন বা না বাসুন, আপনি সব সময় আমার সুখ, শান্তি, ভালোবাসা সবকিছু ছিলেন এবং থাকবেন। এই কথাগুলো শুনে রাজার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। না মিনা, আজ আমি আমার ভুল স্বীকার করছি। একজন রাজা হিসেবে আমি হয়তো অনেক বিচার করেছি, কিন্তু একজন বাবা হিসেবে আমি ভীষণভাবে ব্যর্থ হয়েছি। আমি কখনো তোমার মনের সৌন্দর্য দেখার চেষ্টা করিনি। আমি শুধু বাইরের কথাটা শুনেছি, কিন্তু তোমার হৃদয়ের কথা শুনিনি। পিতাশ্রী, সব দোষ আমার। আমি ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সব সময় ভয় পেতাম যদি আপনি কোনোদিন মিনাকে আমার চেয়ে বেশি ভালোবাসতে শুরু করেন। সেই ভয় থেকেই আমি একের পর এক ভুল করেছি। তুমি ভুল করেছো তানিশা, কিন্তু তুমি নিজের ভুল স্বীকার করার সাহস দেখিয়েছ। সেটাও কম বড় বিষয় নয়। আজ থেকে তোমাদের দুজনকেই আমি সমানভাবে ভালোবাসবো। আমার কাছে তোমরা দুজনেই সমান মূল্যবান। পরদিন রাজা নিজে মিনা এবং তানিশাকে নিয়ে সেই ধ্বংস হয়ে যাওয়া ফুলের বাগানের কাছে গিয়ে বললেন, এই বাগান শুধু ফুলের বাগান ছিল না, এটি ছিল ভালোবাসা, পরিশ্রম এবং সত্যের প্রতীক। আমরা এটিকে আগের চেয়েও সুন্দর করে গড়ে তুলব। পিতাশ্রী, আমি আবারও এই বাগানের যত্ন নেব। পিতাশ্রী, আর এবার আমি একা প্রশংসা নেব না। আমি নিজের হাতে কাজ করব এবং মিনাকে সাহায্য করব। পরবর্তী কয়েকদিনের মধ্যে সবাই মিলে নতুন করে বাগান তৈরি করলো। রাজা নিজেও মাঝে মাঝে সেখানে এসে কাজ করতেন। ধীরে ধীরে আগের চেয়েও সুন্দর একটি বাগান তৈরি হলো এবং কিছুক্ষণের মধ্যে পরীদের রানী এবং তার সঙ্গীরা বাগানে নেমে এলো। রাজা সঙ্গে সঙ্গে তাদের সামনে মাথা নত করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাদের অভিশাপ আমাকে শুধু শাস্তি দেয়নি, আমাকে সত্যও শিখিয়েছে। আজ আমি আপনাদের ধন্যবাদ জানাই। রাজামশাই, আমরাও কাউকে ধ্বংস করতে চাই না। আমরা শুধু চাই মানুষ ভালোবাসা এবং ন্যায়ের মূল্য বুঝুক। তারপর পরীরানী মিনার দিকে তাকিয়ে বললেন, মিনা, তোমার মতো মানুষ পৃথিবীতে যতদিন থাকবে ততদিন ভালোবাসা কখনো হারিয়ে যাবে না। ধন্যবাদ পরিরানী। আমি একটাই জিনিস জানি যে হিংসা নয়,
ভালোবাসা দিয়ে সব কিছু করা যায়। সেদিনের পর থেকে রাজা কখনোই দুই মেয়ের মধ্যে ভেদাভেদ করেননি। তানিশা সত্যিকারের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে লাগলো এবং মিনা সবার ভালোবাসা পেল। এভাবেই সুবর্ণপুর রাজ্যে আবার সুখ ফিরে এলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।